সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে দেখতেছো আজকে আমরা পড়ব ঘাতক জিন বা মারণ জিন বা লিথাল জিন বা কিলার জিন। তাহলে চলো আগে আমরা জেনে নেই ঘাতক জিন বা লিথাল জিন। এমনও জিন আছে যার জন্য জীবের মৃত্যু হতে পারে, তবে সেই জিনটাকে বলা হয় ঘাতক জিন বা লিথাল জিন। ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, কিন্তু এমন কিছু জিন বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যার জন্য জীবের জীবনী শক্তি হ্রাস পায় এবং এই জিনটা যার গায়ে থাকে তার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে চলো শিক্ষার্থী আগে আমরা সংজ্ঞাটা দেখে আসি। আমরা বায়োলজিক্যাল সিস্টেমে, আমরা জিন তত্ত্বের সিস্টেমে আমরা ঘাতক জিনের এইভাবে সংজ্ঞা দিতে পারি: যখন কোনো জিনের হোমোজাইগাস অবস্থায়, হোমোজাইগাস নিশ্চয়ই মনে আছে, বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনগুলো যদি একই প্রকৃতির হয়ে থাকে তখন তাকে বলা হয় হোমোজাইগাস, অর্থাৎ একই রকম অবস্থাকে বলা হয় হোমোজাইগাস অবস্থা। তাহলে কি বলতেছিলাম, যখন কোনো জিনের হোমোজাইগাস অবস্থায়, ইহা প্রকট অবস্থায় হতে পারে, প্রচ্ছন্ন অবস্থায় হতে পারে, যখন কোনো জিনের প্রকট বা প্রচ্ছন্ন হোমোজাইগাস অবস্থায় জীবের জীবনী শক্তি হ্রাস পায় এবং বাহক জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন তাকে বলা হয় ঘাতক জিন বা লিথাল জিন বা মারণ জিন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, চলো আগে আমরা পরীক্ষাটি দেখে আসি ঘাতক জিন বা লিথাল জিন বা মারণ জিনের। বিজ্ঞানীরা যে পরীক্ষার মাধ্যমে প্রথম জেনেছেন, আগে চলো আমরা সেই পরীক্ষাটি দেখে আসি। 1905 সাল একজন ফরাসি বিজ্ঞানী লুসিয়ান দা কুয়েনো, উনি তার ল্যাবে ইঁদুর নিয়ে গবেষণা করতেছিলেন। লুসিয়ান দা কুয়েনো একজন জিন তত্ত্ববিদ, জেনেটিক্সের একজন বিজ্ঞানী। তার কাজই ছিল বিভিন্ন ধরনের জিন নিয়ে পর্যালোচনা করা। উনি দুটি হলদে ইঁদুরের জিনতাত্ত্বিক গবেষণা করতেছিলেন। এর মাধ্যমে উনি প্রথম নির্ণয় করেন এই ঘাতক জিন বা লিথাল জিন বা মারণ জিন। কত সালে? 1905 সালে। তার ল্যাবের মধ্যে উনি গবেষণা করতেছিলেন দুটি হলদে কালারের ইঁদুর নিয়ে। হলদে কালারের ইঁদুর কিন্তু আমরা প্রকৃতিতে খুব একটা দেখি না। কিছু স্পেশাল ইঁদুর খামারে চাষ করা হয় এই গবেষণামূলক ক্রিয়ার জন্য। হলদে ইঁদুর, আমরা সাদা ইঁদুর দেখেছি, আমরা আমাদের আশেপাশে মেটি ইঁদুর, নেংটি ইঁদুর, আমরা এই ধরনের ইঁদুর অনেক দেখেছি, কিন্তু হলদে ইঁদুর পরীক্ষাটা করা হয়েছিল হলদে ইঁদুর নিয়ে। তাহলে চলো আমরা আগে হলদে ইঁদুরের পরীক্ষাটি দেখে আসি। পরীক্ষা করেছেন লুসিয়ান দা কুয়েনো 1905 সালে, একজন ফরাসি জিন তত্ত্ববিদ। চলো আমরা কুয়েনো সাহেবের পরীক্ষাটি দেখে আসি। লুসিয়ান দা কুয়েনো 1905 সালে দুটি হলদে ইঁদুর, লুসিয়ান দা কুয়েনো 1905 সালে দুটি হলদে ইঁদুর নিয়ে গবেষণা করেন। এর মধ্যে ধরে নিয়ে একটা ইঁদুর হলো পুরুষ ইঁদুর, বাবা ইঁদুর এবং একটি মা ইঁদুর। এই দুটি ইঁদুর এবং লুসিয়ান দা কুয়েনো যে জিনোটাইপটি ধরেছিলেন আমরা সেই জিনোটাইপটি ব্যবহার করব, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে আমরা হলদে বাইরে থেকে দেখতেছি, একে বলবো তার ফিনোটাইপ এবং অক্ষর দিয়ে ধরে নিব তার জিনোটাইপ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কিন্তু কোথাও F1 বা F2 লিখবো না, কারণ আমরা ধরে নাও পরীক্ষাটা শুরু করতেছি হেটারোজাইগাস অবস্থা থেকেই, অর্থাৎ মনে করো F1 থেকে আমরা পরীক্ষা শুরু করতেছি। এই জন্য জাস্ট এই জিনিসটা মনে রাখবা, আমরা এই পরীক্ষা করার সময় কোথাও কিন্তু F1 বা F2 এগুলো লিখবো না। আমরা পরীক্ষা শুরু করলাম দুটি হলদে ইঁদুর নিয়ে। আমরা এখানে দুটি হলদে ইঁদুরের মধ্যে ক্রস ঘটাচ্ছি, যার মধ্যে জিনোটাইপ হলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই পাশের হলদে ইঁদুর, এটারও জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এখান থেকে আমরা পরে দেখতে পারবো এখান থেকে গ্যামেট সৃষ্টি হবে। তাহলে যেহেতু হেটারোজাইগাস বৈশিষ্ট্যের, তাহলে কয় ধরনের গ্যামেট সৃষ্টি হবে? শিক্ষার্থী লক্ষ্য করো, এখান থেকে দুই ধরনের গ্যামেট সৃষ্টি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। কি বললাম? দুই ধরনের গ্যামেট সৃষ্টি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। বাবার থেকে দুই ধরনের গ্যামেট, আবার এইদিকে দেখবো মায়ের থেকেও দুই ধরনের গ্যামেট সৃষ্টি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই।
তাহলে কি পেলাম আমরা? জননকোষ বা গ্যামিট। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে দুই ধরনের পুং গ্যামেট, বাবার থেকে সৃষ্টি হয়েছে দুই ধরনের পুং গ্যামেট এবং মায়ের থেকে দুই ধরনের স্ত্রী গ্যামেট। তাহলে আমরা এখানে চেকার বোর্ড বানাবো দুই ধরনের পুং গ্যামেট দুই ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 2 দুগুণে 4 রকম ভাবে মেলার সুযোগ পাবে। আর চেকার বোর্ডে ঘর কয়টি হবে? নিশ্চয় মনে আছে, চেকার বোর্ডে ঘর হবে 9টি। তাহলে চলো আমরা চেকার বোর্ডের ঘরটি তৈরি করি। ঘর কয়টি হবে? 9টি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চেকার বোর্ডের ঘর তৈরি করে নিয়েছি। আমরা এখানে দেখতেছি চেকার বোর্ডের ঘর কয়টি হয়েছে? 9টি। তাহলে এবার আমরা চেকার বোর্ডের এক পাশে বাবা চিহ্ন এক পাশে মা চিহ্ন দিয়ে, বাবা চিহ্ন আর মা চিহ্ন দিয়ে নিলাম। এবার আমরা গ্যামেটগুলি বসাই রো আর সারিতে। বাবার থেকে সৃষ্ট দুই ধরনের গ্যামেট এবং মায়ের থেকে সৃষ্ট দুই ধরনের গ্যামেট আমরা বসিয়ে নিই। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এবং মায়ের থেকেও দেখো দুই ধরনের গ্যামেট পাওয়া গেছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে প্রথম গড় চেকার বোর্ডে জিনোটাইপ বসানোর নিয়ম তোমাদের নিশ্চয়ই জানা আছে। সবার উপরে দেখবো, সবার বামে দেখবো, ক্যাপিটালটা আগে লিখবো। তাহলে সবার উপরে সবার বামে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এই ঘরে সবার উপরে সবার বামে ক্যাপিটাল আগে লিখবো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এবং এই ঘরে স্মল ওয়াই স্মল ওয়াই। শিক্ষার্থী লক্ষ্য করো, ক্যাপিটাল ওয়াই কিভাবে লিখেছি আর স্মল ওয়াই কিভাবে লিখেছি, যেন তুমি স্পষ্টই আলাদা করতে পারো। এবার আমরা দেখো এখানে আবার আমরা ফিনোটাইপ বসাবো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে বাবা মায়ের মতো হলদে বর্ণের ইঁদুর, হলদে। এই ঘরেও হবে হলদে। শিক্ষার্থী খুব ভালো করে মনে রাখবে, স্মল ওয়াই হবে ম্যাটে, ম্যাটে বা এগোটি। আমরা বাস্তবে যে বর্ণের ইঁদুর ন্যাচারালি দেখি, কিছুটা কালচে কিছুটা ধূসর প্রকৃতির, সেই বর্ণের ইঁদুরকে আমরা বলতেছি ম্যাটে বা এগাউটি। আর ক্যাপিটাল ওয়াই লক্ষ্য করো খুব ভালো করে, এই ইঁদুর পৃথিবীতে আসেই না। এই ইঁদুরটা হলো মৃত ইঁদুর, মৃত। তাহলে আমরা দেখলাম হলদে আর মেটে এরা পৃথিবীতে এসেছে। তাহলে কথা হচ্ছে, এই যে মৃত ইঁদুর এইটা যে ছিল, সে যে থেকে পৃথিবীতে আসেনি, আমরা এটা কিভাবে বুঝলাম? ফরাসি বিজ্ঞানী লুসিয়ান দা কুয়েনো উনি এটা কিভাবে বুঝেছিলেন? প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। প্রত্যেকটা প্রাণীরই কিছু নির্দিষ্ট সংখ্যক বাচ্চা হয়, বেবি হয়। যেমন মানুষের একসাথে বাচ্চা কয়টা হয়? ন্যাচারালি কয়টা হয়? 1টি। কুকুরের ক্ষেত্রে দেখা যায় 5টি থেকে 6টি ন্যাচারালি হয়, কম বেশি হতে পারে, কিন্তু ন্যাচারালি কয়টা হয়? ধরো 6টি। ছাগলছানা কয়টি হয়? 4টি। কিন্তু লুসিয়ান দা কুয়েনো জানতো যে স্ত্রী ইঁদুরের ক্ষেত্রে 4টা ডিম্বাণু একসাথে ফরমেশন হয়, অর্থাৎ 4টা ডিম্বাণু একসাথে তৈরি হয়। পুরুষ প্রাণী যখন শুক্রাণু প্রদান করে স্ত্রী প্রাণীতে, তখন 4টা ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হয়ে 4টা প্রাণী পৃথিবীতে আসে, অর্থাৎ 4টি ভ্রূণ তৈরি হয়। এই 4টি ভ্রূণই পরবর্তীতে পৃথিবীতে আসে। লুসিয়ান দা কুয়েনো এই ব্যাপারটা জানতেন যে ইঁদুরের ক্ষেত্রে বাচ্চা কয়টি হবে? 4টি বাচ্চা হবে। কিন্তু দেখলেন উনি যখনই দুটি হলদি ইঁদুরের মধ্যে ক্রস ঘটান, তখনই বাচ্চা আসে কয়টি? 4টার পরিবর্তে 3টি, 2টি হলদে এবং 1টি মেটে। উনি আরো পরীক্ষা চালালেন, 2টি সাদাটে বর্ণের ইঁদুর, বাচ্চা কয়টি হয়? 4টি। সাদাটে মেটে তখনও বাচ্চা হয় 4টি। 2টি মেটে বাচ্চা হয় কয়টি? 4টি। মেটে হলদে তখনও বাচ্চা হয় 4টি। কিন্তু যখনই উনি আবার হলদে ইঁদুরের মধ্যে ক্রস গঠান, তখনই দেখেন বাচ্চা কয়টি আসে? 3টি। 4টি বাচ্চার পরিবর্তে 3টি বাচ্চা পৃথিবীতে আসে। ভূমিষ্ঠ হয় কয়টির? 3টির। এখন প্রশ্ন হলো, উনি কি আরো এটার উপর গবেষণা করেছেন? উত্তর হলো হ্যাঁ, উনি আরো পরীক্ষা চালিয়েছিলেন। উনি প্রথম থেকেই শুরু করে পরীক্ষা চালানেন, অর্থাৎ নিষেকের পরপরই উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে জানতে পারলেন যে ভিতরে 4টি ডিম্বাণুই বড় হচ্ছে। ইঁদুরের মনে করো গর্ভকাল 21 দিন। উনি লক্ষ্য করলেন প্রথম 7 দিন 4টা ডিম্বাণু থেকে 4টা ভ্রূণ সৃষ্টি হয়ে ভ্রূণগুলো বড় হচ্ছে। পরবর্তীতে উনি দেখলেন 15 দিন পরে ভ্রূণগুলো আরো বড় হচ্ছে, কিন্তু পরবর্তীতে একটা সময় লক্ষ্য করলেন এই 4টি ভ্রূণের মধ্যে 3টি ভ্রূণ বড় হচ্ছে, 1টি বড় হচ্ছে না।
এবং সর্বশেষে ভূমিষ্ঠ হওয়ার সময় 3টি ইঁদুরের ছানা ভূমিষ্ঠ হলো আর একটি ইঁদুরের জরায়ু কর্তৃক শোষিত হয়ে যায়। ফলে বাস্তবে পৃথিবীতে আসে কয়টি ইঁদুর? 3টি ইঁদুর আসে, যার মধ্যে হলদে থাকে 2টি এবং একটি ম্যাটে বা 11টি। তাহলে অনুপাত দাঁড়ালো হলদে ইস্টু ম্যাটে 2:1। যেখানে হওয়ার কথা ছিল মেন্ডেলিয়ান সূত্র অনুযায়ী হওয়ার কথা ছিল 3:1, এটা পরিবর্তিত হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে হলদে 2টি এবং একটি ম্যাটে বা 11টি। তাহলে আমরা যদি ফিনোটাইপিক অনুপাত বলি তাহলে কি হবে? হলদে ইস্টু ম্যাটে 2:1। তাহলে এই ছিল ফিনোটাইপিক অনুপাত। আমরা যদি জিনোটাইপিক অনুপাতও ধরি তাহলে আমরা অক্ষর দিয়ে ধরবো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ইস্টু স্মল ওয়াই স্মল ওয়াই। এই ক্ষেত্রে দেখো কত? 2:1। আর যেহেতু ক্যাপিটাল ওয়াই পৃথিবীতে আসেইনি, এই জন্য আমরা এখানে ফিনোটাইপ বা জিনোটাইপ কোনো কিছুতেই আমরা উল্লেখ করব না। অর্থাৎ এক্ষেত্রে দেখো মেন্ডেলিয়ান অনুপাত পরিবর্তিত হয়ে 3:1 এর পরিবর্তে 2:1 রূপ ধারণ করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই যে বিশেষ ঘটনাটি ঘটেছে লিথাল জিন বা লিথালিটি, তাহলে চলো আমরা সুন্দর করে এর একটা সংজ্ঞা জানি। লিথাল জিন বা ঘাতক জিন বা মারণ জিন, যখন কোনো জিনের হোমোজাইগাস অবস্থায়, প্রিয় শিক্ষার্থী আমি একদম সহজ ভাষায় সংজ্ঞাটি লিখে দিচ্ছি। আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা এইভাবেই মুখস্থ করার চেষ্টা করবে। কি বলেছি? যখন কোনো জিনের হোমোজাইগাস অবস্থায় জীবের জীবনী শক্তি হ্রাস পায় এবং বাহক জীবের জিনটা বহন করে যে জীব, সেই বাহক জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন তাকে বলে ঘাতক জিন, লিথাল জিন বা মারণ জিন বা কিলার জিন। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই ঘাতক জিন বা লিথাল জিনের আরো কিছু বৈশিষ্ট্য দেখে আসি। ইহা এক ধরনের মিউটেন্ট জিন। মিউটেশনের কারণে জীবে হঠাৎ এই ধরনের জিনের আবির্ভাব ঘটে। তাহলে কি বলেছি? ইহা এক ধরনের মিউটেন্ট জিন বা সহসা প্রকাশ বা হঠাৎ প্রকাশিত জিন। ইহা প্রকট বা প্রচ্ছন্ন যে কোনো ধরনের হতে পারে। আমরা এই ক্ষেত্রে দেখেছি ক্যাপিটাল ওয়াই মারা গেছে, এই জন্য এটাকে আমরা বলবো প্রকট লিথালিটি। আর যদি এটা না মারা যেত তাহলে এটা মারা যেতে পারতো, কারণ এটাও হোমোজাইগাস অবস্থা। যদি স্মল ওয়াই কোনো কারণে মারা যেত, বা অন্য ক্ষেত্রে আমরা অন্য উদাহরণে দেখেছি এই স্মল লেটারগুলো মারা যায়, তখন তাকে আমরা বলি প্রচ্ছন্ন লিথাল জিন। তাহলে আমরা বলতে পারি ইহা প্রকট বা প্রচ্ছন্ন। ইহাও হোমোজাইগাস ক্যাপিটাল ওয়াই, ইহাও হোমোজাইগাস স্মল ওয়াই। তাহলে ইহা প্রকট বা প্রচ্ছন্ন উভয় প্রকৃতির হতে পারে। চলো আমরা এই পয়েন্টটি লিখে নিই। ইহা প্রকট বা প্রচ্ছন্ন উভয় প্রকৃতির হতে পারে। প্রকট হলে তাকে আমরা বলি প্রকট লিথালিটি, আর প্রচ্ছন্ন অবস্থায় জীব মারা গেলে তাকে আমরা বলবো প্রচ্ছন্ন লিথালিটি। শিক্ষার্থী লক্ষ্য করো, প্রকট লিথাল জিন কিন্তু পৃথিবীতে আসে না। পৃথিবীতে আসার আগেই ভ্রূণে থাকা অবস্থায় মায়ের জরায়ুতে বা গর্ভ অবস্থায় সে মারা যায়। কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন পৃথিবীতে আসার পরে মারা যায়। যাই হোক, ইহা প্রকট বা প্রচ্ছন্ন উভয় প্রকৃতির হতে পারে। আরেকটি তথ্য দেখো, আমরা এভাবে বলবো ইহা মেন্ডেলের প্রথম সূত্রের একটি প্রকৃত ব্যতিক্রম। শিক্ষার্থী নিশ্চয়ই তোমাদের মনে আছে, বলেছিলাম আপাত ব্যতিক্রম, যাকে কোনো না কোনোভাবে মেন্ডেলের সূত্রে ফেলানো যায়। আর এইটা হলো প্রকৃত ব্যতিক্রম। একে কোনোভাবেই কোনো গুজামিল দিয়েও মেন্ডেলের সূত্রে ফেলানো যায় না, কারণ এখানে ফিনোটাইপিক অনুপাত এবং দেখো আনুপাতিক যোগফলই পরিবর্তন হয়ে গেছে। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। যেখানে আমরা অসম্পূর্ণ প্রকটতা সমপ্রকটতায় দেখেছিলাম ফিনোটাইপিক অনুপাত পরিবর্তন হলেও জিনোটাইপিক অনুপাত ঠিক ছিল এবং আনুপাতিক যোগফলও সমানই ছিল। অর্থাৎ কোনো জীব পৃথিবী থেকে হারিয়ে যায় না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতেছি জীব পৃথিবীতে আসেই না, সংখ্যা পরিবর্তন হয়ে যায়, কমে যায়। এই জন্যই বলতেছি ইহা কোনোভাবেই মেন্ডেলের সূত্রে ফেলানো যায় না। এই জন্যই তাকে আমরা বলছি ইহা মেন্ডেলের প্রথম সূত্রের একটি প্রকৃত ব্যতিক্রম।
মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ছিল অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা। এদেরকে আমরা বলি আপাত ব্যতিক্রম, কিন্তু ঘাতক জিনকে বলা হয় মেন্ডেলের প্রথম সূত্রের একটি প্রকৃত ব্যতিক্রম। যাই হোক, বলেছি কি ইহা মেন্ডেলের প্রথম সূত্রের একটি প্রকৃত ব্যতিক্রম। এতে ফিনোটাইপিক অনুপাত, পরের তথ্য কি বলবো, এতে ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে 1:2 বা 2:1 রূপ নেয়। এতে মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে 2:1, আমরা যা পেয়েছি 2:1 অথবা 1:2 প্রচ্ছন্ন লিথালিটি হলে তাহলে তো প্রকট বৈশিষ্ট্যটি টিকে যেত, তাহলে এটা পৃথিবীতে আসতো, কিন্তু এটা পৃথিবীতে তখন আসতো না। আর এই জীবটা যদি পৃথিবীতে আসতো তাহলে বলতাম 1 আর এই দুইটা হলো 2, তাহলে 1:2 রূপ নিত। আমরা এখানে পেয়েছি প্রকট লিথাল জিন, ফলে অনুপাত হয়েছে 2:1। আর যদি প্রচ্ছন্ন লিথাল জিন হতো তাহলে অনুপাত হতো 3:1 এর পরিবর্তে 1:2। প্রিয় শিক্ষার্থী, আরো তথ্য আছে। ইহা দুই ধরনের হতে পারে, সেমি লিথাল ও সাবভাইটাল। যদি 50%-এর বেশি জীব মারা যায়, যেমন হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে, এক ধরনের বংশগত রোগ, রক্ততঞ্চনজনিত সমস্যা, রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে এতে মানুষ মারা যেতে পারে। 50%-এর বেশি জীব মারা গেলে তাকে আমরা বলি সেমি লিথাল, আর 50%-এর কম জীব মারা গেলে তাকে আমরা বলি সাবভাইটাল। যেমন ড্রসোফিলা মাসির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী বিশেষ লিথাল জিন, এর কারণে 50%-এর কম জীব মারা যায়, যাকে বলা হয় সাবভাইটাল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পরীক্ষাটি দেখলাম, আর এই পরীক্ষার মধ্যে প্রশ্নটি খুব সহজ, ইজিভাবে আসে। প্রশ্নটি আসে এইভাবে, উপযুক্ত উদাহরণ দিয়ে মেন্ডেলিয়ান অনুপাত 3:1 এর পরিবর্তে 2:1 অনুপাতটি ব্যাখ্যা করো। তাহলেই তোমরা বুঝে নিও চেয়েছে কি ঘাতক জিন বা লিথাল জিন। আর তখন তুমি জাস্ট পরীক্ষা দিয়ে, পরীক্ষার কারণ দিয়ে আর এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি যেভাবে লিখেছি, বোর্ডে যেভাবে লেখা হয়েছে, তুমি জাস্ট এইভাবে আনসার করলেই হয়ে যাবে। তাহলে এটাই ছিল উপযুক্ত উদাহরণ দিয়ে মেন্ডেলিয়ান অনুপাত 3:1 এর পরিবর্তে 2:1। আর আমি তো দেখলাই কিভাবে লিখেছি, চেকার বোর্ড দিয়ে, কিছু বৈশিষ্ট্য দিয়ে, বিজ্ঞানী নাম দিয়ে লুসিয়ান দা কুয়েনো এই পরীক্ষাটি করেছেন। তাহলে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবেই বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে কথা দিচ্ছি খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটি ক্লাসে। আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।